প্রথমে কল্পনা নিয়ে বাঁচে, তারপর তাকেই সত্যি বলে ধরে নেয়। বেশিরভাগ ক্ষেত্রেই লোকেরা নিজেদের মস্তিষ্কে একটা কাল্পনিক চিত্র তৈরি করে নেয়, তারপর সেটিকে সত্যি বলে ধরে। প্রয়োজনে অতিরিক্ত ভালো মানুষেরা পরিণামের ভয়ের উপর ভিত্তি করেই পরিস্থিতি বিচার করে, তারপর তারা যে ব্যবহার করবে বলে ঠিক করে সেটিকেই সত্যি বলে ধরে নেয়। এই উদাহরণটি দেখুন। সুভাষিনী ৩৫ বছরের মেয়ে। সে তার বাবা মার একমাত্র সন্তান। তার বাবা মা বুড়ো হয়ে গেছিল। কোনো এক কোম্পানির উচ্চ পদে কর্মরত সুভাষিনী এই বলে বিয়ের প্রস্তাব না করে দিত যে এখন বিয়ের জন্য তার কাছে সময় নেই, ১-২ বছর বাদে দেখা যাবে। সে একটা বড় শহরে চাকরি করে এবং একাই থাকে। তার বাবা মা একটা ছোট শহরে থাকে। সে মাসের ২টি রবিবার বাবা মার সাথে কাটাতো। সে অন্য কিছু পছন্দ করে। তার বেশ কিছু বান্ধবীও আছে। প্রত্যেক বছর সুভাষিনীর বন্ধু নীনা, সে বিবাহিতা, নববর্ষের দিন তাদের সাথে কাটানোর জন্য সুভাষিনীকে আমন্ত্রণ করে। নীনার পরিবার বড়, তারা একটা পাহাড়ি শহরে থাকে। সেখানে যেতে সুভাষিনীর খুবই ভালো লাগে। অথচ সুভাষিনী প্রতি বছরই নববর্ষের পার্টিতে যেতে মানা করে দিত, বলে সে নববর্ষের দিন বাবা মার সাথে না থাকলে বাবা মার খারাপ লাগবে। নববর্ষের দিন তার বাবা মা জোরদার প্রস্তুতি নেয় এবং এবং তার মা তার পছন্দের খাবারও তৈরি করে। নীনা তাকে বহুবার বলেছে, ১ বছর সে না গেলে এমন কিছু অসুবিধা হবে না। তুমি তো প্রত্যেক মাসেই ২ দিন তাদের সাথে কাটাও। তোমার বাবা মার খারাপ লাগবে না। তুমি একবার ওনাদের বলো না কেন, তাদের মতামত নাও না। সুভাষিনী কিছুতেই রাজি হয় না। তার মনে প্রতিরোধের সুর ভেসে আসে। বাবা মার বয়স হচ্ছে, হয়তো এই বছরটাই শেষ। তারা তার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। ১ বছর নীনা এবং তার স্বামী সুভাষিনীকে প্রচণ্ডভাবে চাপ দেয়। নীনা বলে দেয়, যদি সে এবছর পার্টিতে না আসে তবে তাদের এত বছরের বন্ধুত্ব সারা জীবনের মতন শেষ হয়ে যাবে। সুভাষিনী পড়ে যায় উভয় সংকটে। একদিকে ছিল তার বান্ধবীর আমন্ত্রণ, সে মনে মনে সেটিকে স্বীকার করতে চাইছিল। অন্যদিকে আছে তার বাবা মার খারাপ লাগার ব্যাপার। এই ব্যাপারে সে নীনা এবং তার অন্য বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে এবং সে কতটা সংকটের মধ্যে আছে তাও জানায়। সে সমস্ত রকম তর্কের সাহায্য নেয়, কিন্তু তার বান্ধবী এই সংকটের জন্য তাকেই দায়ী করে। সকলেই বলে বাবা মাকে ঘটনাটা খুলে বলতে এবং নীনার বাড়ি যাওয়ার জন্য বাবা মার কাছ থেকে সম্মতি নিতে। আমার পক্ষে এমন করা সম্ভব না। ওরা ভাববে আমি নববর্ষের দিন ওদের সাথে কাটাতে চাই না, তাদের খারাপ লাগবে। শেষ পর্যন্ত সুভাষিনী যখন প্রচণ্ড চাপ অনুভব করে, তখন একদিন রবিবার কম্পিত আওয়াজে পা নিয়ে বাবা মার সামনে উপস্থিত হয় এবং তাদেরকে বলে যে নববর্ষে তার বন্ধু তাকে পার্টিতে আমন্ত্রণ করেছে। সে যদি বন্ধুর বাড়ি যায় তাহলে কি তাদের খারাপ লাগবে? যদি তাদের খারাপ লাগে তাহলে সে যাবে না, কারণ এখনো পর্যন্ত কিছুই ঠিক হয়নি। তার বাবা মা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল? আমরা সর্বদাই এটা ভেবে অবাক হতাম যে তোমার মতো যুবতী কেন প্রত্যেক বছর নিউ ইয়ার পার্টি আমাদের সাথে কাটায়। তোমার তো অনেক আগেই বন্ধুর বাড়ি যাওয়ার কথা ভাবা উচিত ছিল। তুমি কাছে থাকলে আমাদের ভালোই লাগে, কিন্তু চাই তুমি বন্ধুদের সাথেও আনন্দ করো। কত বছর ধরে সুভাষিনীর ইচ্ছা থাকা সত্ত্বেও নববর্ষের পার্টিতে নীনার বাড়িতে যায়নি, কারণ সে ভাবত যে যদি নববর্ষের দিন সে বাবা মার পাশে না থাকে তবে তার বাবা মার খারাপ লাগতে পারে। তাহলে সে তার বাবা মা কী প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে সেই সম্পর্কে মনে মনে কল্পনা করে নিয়েছিল, আর সেই কল্পনার উপর ভিত্তি করেই সে এই সিদ্ধান্ত নিয়েছিল। সুভাষিনীকে বিকল্প উপায়গুলোকে সীমিত করে ফেলেছিল। সে ভাবত যে তার ধারণা ঠিক। সে কোনোদিন তার বাবা মাকে কিছু জিজ্ঞাসাই করেনি, তাহলে সে প্রকৃত পরিস্থিতি কিভাবে বুঝবে? এই ঘটনাটি দেখুন। রাজু একজন অল্প বয়সী সেলসম্যান। সে উৎসাহী এবং উচ্চাকাঙ্ক্ষী। এই কারণে সে যে ইলেকট্রিক্যাল গুডসের দোকানে কাজ করে সেখানে তাকে ভালো ভালো টাকা বেতন দিয়ে রাখা হয়েছে। দোকানের মালিকের তার উৎসাহ এবং গ্রাহকদের তার সাথে আচরণ খুবই ভালো লাগে। রাজুর সাথে যখনই তার থেকে ভালো স্মার্ট কোনো ব্যক্তির পরিচয় হয় তখনই রাজু সমস্যায় পড়ে যায়। উদাহরণস্বরূপ, তার মালিকের নাম করা যায়। সে এগিয়ে যেতে চায়, তার জন্য সে তার মালিককে খুশিতে রাখতে চায় এবং সে যেন কোনো রকম ভুল না করে ফেলে সেই দিকে সতর্ক থাকে। একদিন দোকানে কিছু জরুরি কাজ ছিল বলে তার মালিক সোহানলাল তাকে একটু রাত পর্যন্ত দোকানে থাকতে বলে। রাজুর বিশেষ কোনো কাজ ছিল না, তাই দোকানে থাকতে তার ভালোই লাগবে। পরবর্তী সপ্তাহে হিসাব নিকাশের জন্য তাকে রাত পর্যন্ত থাকতে বলা হয়। সে পুনরায় জানায় তার কোনো সমস্যা নেই, আর এইভাবেই দিনের পর দিন কেটে যায়।
প্রায় প্রত্যেক সপ্তাহে একদিন বা একাধিক দিন তাকে রাত পর্যন্ত থাকতে হতো। রাজুর বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে ওভারটাইমের জন্য সে কি আলাদা করে পয়সা পায়। সে বলে সে কোনোদিন ওভারটাইমের পয়সা চায়নি। সে নিজের কাজ মনে করি রাত পর্যন্ত দোকানে থাকে। তার বন্ধুরা তার কথা মেনে নিতে পারে না। একদিন তার মালিক তাকে রাত পর্যন্ত দোকানে থাকতে বলে, এই কারণে সে তার বন্ধুর জন্মদিনে পার্টিতে যেতে পারে না। এই প্রথম সে সমস্যা অনুভব করে। সে ঠিক করে যে পার্টিতে যেতে না পারার জন্য সে তার বন্ধুর কাছে ক্ষমা চাইবে এবং তাকে একটা ভালো উপহারও দিয়ে দিবে। আর একদিন এক দূর সম্পর্কের আত্মীয়ের বিয়েতে যেতে পারেনি বলে সে সমস্যা অনুভব করে। এবার রাজু বোঝে যে সে আর কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না, কারণ যে কোনো দিন তাকে অনেক রাত পর্যন্ত দোকানে থাকতে হতে পারে। সময় কাটাতে থাকে। রাজু দেখে যে তার বন্ধুরা আর কোনো অনুষ্ঠানেই তাকে ডাকে না। সে কারণ জিজ্ঞাসা করলে তার বন্ধুরা বলে তাকে নিমন্ত্রণ করে কোনো লাভ নেই, কারণ শেষ পর্যন্ত অনেক রাত পর্যন্ত কাজ করতে হবে বলে সে কোনো অনুষ্ঠানেই অংশ নিতে পারবে না। একটা মেয়ের সাথে বন্ধুত্ব হওয়ার পর তার সমস্যা আরও বৃদ্ধি পায়। সে তাকে সঙ্গে নিয়ে ঘুরতে যায়। প্রথম মেয়েটি তার উচ্চাকাঙ্ক্ষার প্রশংসা করে এবং দেরি পর্যন্ত কাজ করার জন্য অনেক সময় দেখা সাক্ষাতের টাইমও পরিবর্তন করতে হয়। তাও সে স্বীকার করে নেয়। কিন্তু যখন এই ঘটনা চলতেই থাকে তখন এই মেয়েটি অনুভব করে যে রাজুর সাথে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। তুমি 6 মাস ধরে এইভাবে ওভারটাইম করে যাচ্ছ, আর তার জন্য তুমি কোনো পয়সাও পাও না। এটা তো তোমার বোকামি। তুমি বেতন বৃদ্ধি বা পদোন্নতির জন্য দাবি তো করতে পারো। আমার পক্ষে এটা করা সম্ভব না। যদি সোহানলালজি আমার বেতন বাড়াতে চাইতো তবে উনি নিজেই বেতন বাড়িয়ে দিতেন। উনি চান আমি রাত পর্যন্ত দোকানে থাকি, আর যদি আমি থাকতে রাজি না হই তবে সে অন্য কাউকে রেখে দিবে। আমার মতন বহু লোক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কি অদ্ভুত কথা বলছো। তুমি চাইতেই পারো। চাইলে তোমাকে চাকরি থেকে বের করে দিবে না, এটা তুমি নিজেও জানো। না, এমনটা করলে উনি আমাকে খারাপ ভাবতে পারেন। তাহলে উনি আমাকে আর একদমই পছন্দ করবে না। তিনি এমনিতেই আমার সাথে খোলাখুলি কথা বলেন না। তার চোখে মুখে সর্বদা একটা রাগ রাগ ভাব থাকে। রাজু এটাও জানে যে তার মালিক কি ভাবছে। সে এটাও জানে যে তার মালিক কি করতে পারে। সে মনে মনে সম্পূর্ণ পরিস্থিতির একটা কাল্পনিক দৃশ্য এঁকে নিয়েছে। ও কিভাবে এত কিছু জানলো? সে কোনোদিন সোহানলালজিকে টাকা বৃদ্ধির কথা বলেনি। সে কখনো রাত পর্যন্ত কাজ করার বিরোধিতা পর্যন্ত করেনি। সে খুবই সতর্কতার সাথে জীবন কাটাচ্ছে। সে খারাপ পরিণাম সম্পর্কে বলছে এবং সেভাবে যে তার মালিক তার কথা ভেবে, এবং সে এটাও জানে যে তার মালিক তার সম্পর্কে কি ভাবে। এই ভ্রান্তি মনে নিয়েই রাজু চাকরি করতে থাকে। সে ওভারটাইমের পয়সা চাইতো না, কারণ তার মনে হতে ওভারটাইম করলে দায়িত্ব বৃদ্ধি পায়। আর সে এটা ভাবতো যে যদি ওভারটাইমের পরিবর্তে সে পয়সা চায় তবে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। সে এটাও কল্পনা করে নিয়েছে যে তার মালিক তাকে পছন্দ করে না, আর সেই কারণে সে বিরোধিতা করার চেষ্টা করে না। রাজুর ভেতরে এতটাই ভয় চেপে গেছিল যে তার মতন কর্মচারী পেয়ে তার মালিক কতটা খুশি হতে পারে সেই কথা কখনোই ভাবতো না। তার মালিক ছিল একজন চতুর ব্যবসায়ী। বিনা পয়সায় রাজুকে দিয়ে কাজ করাতে পেরে সে খুবই খুশি হতো। সে ঠিকই করে নিয়েছিল যতদিন না রাজু বেতন বৃদ্ধির কথা বলবে ততদিন সে বেতন বাড়াবে না। কিন্তু সে ঠিক করে ফেলছিল যে এইবার দীপাবলির সময় সে রাজুকে ভালো টাকা বোনাস দেবে। আসলে সে রাজুকে খুবই পছন্দ করে এবং সে চায় রাজু ও তার সাথে দীর্ঘদিন ধরে কাজ করুক। রাজু তা জানে না। সে ভাবে মালিক তাকে পছন্দ করে না। রাজু ভাবে সে সর্বদাই ক্রুদ্ধ থাকে, কিন্তু তার অন্যান্য বহু সহকর্মীরাই জানে যে অত্যাধিক ব্যস্ত থাকার কারণে তার মুখ সর্বদা গম্ভীর থাকে। রাজু প্রেমিকা তাকে বোঝানোর পর সে একদিন মালিকের সাথে কথা বলে। তখন সে জানতে পারে সে তার ধারণা কতটা ভুল ছিল। যদি সে দীর্ঘকাল ধরে দ্বিধার মধ্যেই থাকতো এবং মালিকের সাথে কথা না বলতো তবে হয়তো তাকে চাকরি ছেড়ে যাওয়ার কথা ভাবতে হতো। আর সে জানতেও পারতো না যে তার মনে যে কাল্পনিক চিত্র রয়েছে বাস্তবে তার থেকে সম্পূর্ণ ভিন্ন। এর সারমর্ম হলো, যখন আপনি নিজের ভুল ধারণা ভিত্তিতে কাজ করেন তখন মস্তিষ্ক এমন এক ভ্রম তৈরি হয় যা আপনার জন্য খুবই ভয়ঙ্কর বলে প্রমাণিত হয়ে থাকে। এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনাকে অন্যের সমস্যাও দেখার চেষ্টা করতে হবে। নিজের বিচার নিজেরাই, অন্যরা আপনার বিচার সম্পর্কে মতামত জানতে পারে।
অন্যের মতামতের ভিত্তিতে আপনি নিজের বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন। হয়তো এইভাবে এই বিষয়টি দেখলে আপনার জটিল বলে মনে হতে পারে। আপনার অস্থির মস্তিষ্ক একদিন যেমন আপনার বর্তমান দৃষ্টিভঙ্গিকে প্রতিবিম্বিত করে, অন্যদিকে অপর ব্যক্তির সাথে তা চর্চা করলে আপনার ভয়টা প্রকাশ পেয়ে যায়। সেই সময় সে বাস্তবের দিকে তাকানোটা জরুরি বলে মনে করে না। আমরা যদি অপরের মতামত জানার পর পরিণাম জেনে ভয় পেয়ে যাই, তবে অবশ্যই আমরা নিজেদের সমস্যা জর্জরিত বলে মনে করব। প্রয়োজনে অতিরিক্ত ভালো মানুষেরা বিকল্পের দিকে ধ্যান দিতে পারে না। তারা সর্বদাই মস্তিষ্কের চাপ সহ্য করে। প্রথমে কল্পনা নিয়ে বাঁচে, তারপর তাকেই সত্যি বলে ধরে নেয়।